না না না, খুলবো না। এক কথা আর কতবার বলবো? ওকে, এবার আমি যা করবো তার জন্য আমি কিন্তু দায়ী থাকবো না। বলেই রূপল এদিক সেদিক তাকালো, কেউ তাদের দেখছে কিনা তা খেয়াল করলো। সুযোগ বুঝে রূপল অবিশ্বাস্যভাবেই নিহারিকার বাঁ গালে টুক করে চুমু খেয়ে দিল। রাগে গজগজ করে সে নিহারিকার সামনে থেকে প্রস্থান নিল। যেতে যেতে তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নিহারিকাকে শিথিল গলায় হুমকি দিয়ে বলল, আজ থেকে আপনার ঘুম হারাম করার দায়িত্ব আমার। চাইলেও আপনি আমার এই প্রতিশোধ ভুলতে পারবেন না, আমার স্পর্শ ভুলতে পারবেন না। আমি সবসময় আপনার গালে লেগে থাকবো। আমাকে উপেক্ষা করা আপনার প্রিয় অসুখ হয়ে দাঁড়াবে। পিছু ঘুরে রূপলের দিকে ফিরে তাকানোরও পরিস্থিতিতে রইল না নিহারিকা। নিস্তব্ধতায় মূর্ত মানবী হয়ে রইল। কি থেকে কি হয়ে গেল, সব তার মাথার উপর দিয়ে গেল। আদতেও কি তার সাথে কল্পনার অতীত কোনো ঘটনা ঘটে গেল যা তার ভাবনার বাইরে ছিল? রূপল এতক্ষণে বাইক স্টার্ট করে দিল। নিহারিকার উপর জমে থাকা সমস্ত রাগ সে বাইকের উপর ঝাড়ল। দুচোখ যেখানে যায় সেখানে হারিয়ে গেল। রেগে গেলে সে নিজেকেই ভয় পেয়ে যায়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পড়ানো বাদ দিয়ে নিহারিকা উল্টো পথে হাঁটা ধরল তার বাড়ির উদ্দেশ্যে। গাল থেকে হাত তার কিছুতেই সরছিল না। নির্বাক, হতবাক, স্তব্ধ সে। এই প্রথম কোনো পুরুষ তার গালে স্পর্শ করলো, তাও আবার এত গাঢ় গভীর সেই স্পর্শ যে চাইলেও সেই স্পর্শের কথা ভুলতে পারবে না। এই অদ্ভুত স্পর্শটি তার সমস্ত অনুভূতি ছুঁড়ে মিশে থাকবে। উদাসীন ভাবে নিহারিকা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। অমনি মনে হলো সে কারোর সাথে একটা ধাক্কা খেলো। হালকা ব্যথা পেলেও সে কোনো উহ আহ শব্দ করলো না, তেমন কোনো অনুভূতিই হলো না। নিহারিকার সাথে ধাক্কা খাওয়া ব্যক্তিটি বিনিময়ে নিহারিকাকে সরিও বলল। সেদিকে ফিরেও তাকালো না নিহারিকা। নিজের খেয়ালে ব্যস্ত থেকে সে ইটস ওকে বলে চলে গেল। রাত 8টায় বাড়ি ফিরে এলো নিহারিকা। অমনোযোগী হয়ে সে বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলো। সবকিছু থেকে অবিচ্ছিন্ন ভাব তার। ফোনে মার্জিনা বেগম তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলছিলেন। নিহারিকাকে দেখা মাত্রই তিনি কলটি কেটে নিহারিকার দিকে এগিয়ে এলেন। প্রফুল্ল গলায় বললেন, একটা গুড নিউজ আছে। গাল থেকে হাত সরিয়ে নিহারিকা নির্লিপ্ত দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। অনুভূতি শূন্য হয়ে শুধালো, কি নিউজ? আসছে শুক্রবার নিহাল আর পিয়াসার রিসেপশন। বিয়ে তো সেই কবেই হয়ে গেল মা, এখন আবার রিসেপশন কেন? আর বলিস না তো, আত্মীয় স্বজনরা খেয়ে ফেলেছে আমাকে। নিহালের বিয়েতেও তাদের দাওয়াত করিনি, রিসেপশনটাও করলাম না। তাদের কি বিয়ের দাওয়াত খেতে মন চায় না? সব ক্ষেত্রে কিপটেমি মানায় না, হ্যান ত্যান বলছিল। তাই ভাবলাম রিসেপশনটা এবার করেই ফেলি। সবাই মিলে একটা গেট টুগেদার হবে, হই হুল্লোড় হবে। কি বলিস তুই? ভাইয়া আর ভাবি এই ব্যাপারে কিছু জানে? ইঙ্গিত দিয়েছিলাম অবশ্যই। নিহাল অফিস থেকে ফিরলে এই বিষয়ে সরাসরি আলোচনা হবে। তার শ্বশুর বাড়িতে তো খবরটা পাঠাতে হবে, তাদেরও তো একটা প্রস্তুতি আছে। যা ভালো মনে করো তাই করো মা, তবে রিসেপশনটা হলে ভালো হবে, আত্মীয় স্বজনেরা সবাই একসাথে হওয়া যাবে। এই বলে নিহারিকা তার রুমে চলে গেল। মার্জিনা বেগম অবাক হয়ে নিহারিকার যাওয়ার পথে তাকিয়ে রইলেন। চুপচাপ নিহারিকাকে তিনি সত্যিই অবাক হলেন। চিন্তিত গলায় মিনমি নিয়ে বললেন, কি হলো মেয়েটা, চুপচাপ মনে হলো না? রাত 11টা বেজে যাওয়ার পরেও নিহারিকাকে ঘুম থেকে জাগানো যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছে সে। নিহারিকাকে ডাকতে ডাকতে নিহাল এবং মার্জিনা বেগম উভয়েই ক্লান্ত হয়ে গেলেন। বিষয়টায় বেশ ভয় পেয়ে গেল নিহাল, তবে তার মাকে তা বুঝালো না। এতে খামোখা টেনশন করবেন তিনি। চুপিসারে নিহাল যদিও নিহারিকার শ্বাস প্রশ্বাস চেক করে দেখলো শ্বাস নিঃশ্বাস পড়ছিল, তবে নিহারিকার কোনো নড়াচড়া বা ঘুম ভেঙে ওঠার কোনো সম্ভাবনা দেখছিল না সে। আর তখনই সে আরো বেশি ঘাবড়ে গেল। তাড়াহুড়ো করে সে পানি ছিটাতে লাগলো নিহারিকার চোখে মুখে। এক পর্যায়ে নিহারিকা ঘুম ভেঙে উঠল। চোখ খুলে নিহারিকার সামনে তাকাতেই নিহাল এবং মার্জিনা বেগম
ভয় পেয়ে গেলেন, কারণ চোখ দুটি তার অসম্ভব লাল হয়ে আছে, যেন আগুনের ফুলকি বের হচ্ছে চোখ থেকে। নেশাখোরদের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না তাকে। অর্ধ খোলা চোখে নিহারিকা বারংবার নেহাল ও মার্জিনা বেগমের দিকে তাকাচ্ছে, তবে পূর্ণ দৃষ্টি মেলে সে পরিষ্কারভাবে কারো দিকে তাকাতে পারছে না। ধোঁয়াশা ডুবে যাচ্ছে, বেসামাল ঘুমই যেন সরছে না তার দু চোখ থেকে। ভীষণ অস্বস্তি অনুভব হচ্ছে তার, মাথাটাও প্রচন্ড ভার হয়ে আছে। পর্যাপ্ত ঘুম না হওয়ার দরুন কেমন বমি বমিও পাচ্ছে। সে তার ভিতরের অস্বস্তিটা কাউকে খুলে বলতে পারছে না। দিশাহীন ভাবে কেবল চোখের পাতা খুলছে ও বন্ধ করছে। ভীরু চাহনি তার। নিহারিকার এই বেহাল দশা দেখে মার্জিনা বেগম এবার প্রচন্ড ভীতু হয়ে উঠলেন। নিহারিকার পাশে বসে তিনি নিহারিকার মাথায় হাত বুলালেন, চিন্তিত গলায় প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে মা? তোকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন? শরীর টরীর খারাপ করলো না তো? মায়ের হাতের আদরে ছোঁয়া পেয়ে নিহারিকা এবার শান্তিতে চোখ জোড়া বুঝে নিল। ঘুম চড়ানো চোখে সে অস্ফুট গলায় তার মাকে বলল, আমাকে আরো একটু ঘুমোতে দাও মা, খুব ঘুম পাচ্ছে আমার, প্লিজ বিরক্ত করো না আমায়। কেন রাতে ঘুমোসনি? এই সময়তে তোকে কখনো ঘুমাতে দেখিনি। মুহূর্তের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল নিহারিকা। সেকেন্ডও যেন ব্যয় হলো না। নিহাল নিশ্চুপ হয়ে এতক্ষণ যাবৎ নিহারিকার হাবভাব পর্যবেক্ষণ করছিল। নিহারিকার আচরণ কিছুই সুবিধের মনে হলো না তার। ভিতরে ভিতরে দুশ্চিন্তা চেপে রেখে সে স্বাভাবিক গলায় তার মাকে বলল, থাক মা, উঠে এসো, তাকে আর বিরক্ত করো না। তুমি বরং পিয়াসাকে দিয়ে রাতের খাবারটা তার রুমে পাঠিয়ে দাও, ক্ষুধা লাগলে পরে খেয়ে নেবে। এই বলে নিহাল হনহ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিহারিকার গায়ে সযত্নে কাঁথা টেনে দিলেন মার্জিনা বেগম। আরো এক দফা নিহারিকার দিকে তাকিয়ে তিনি রুম থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় রুমের দরজাটা টেনে দিয়ে গেলেন। কিছুক্ষণ পর পিয়াসা এসে নিহারিকার রুমে খাবারটা রেখে গেল। যাওয়ার সময় সূক্ষ্ম দৃষ্টি ফেলল ঘুমন্ত নিহারিকার দিকে, ফিরে তাকালো পিয়াসা। দু কদম এগিয়ে এসে নিহারিকার দিকে ঝুঁকল সে। দুহাত নাড়িয়ে পরীক্ষা করলো নিহারিকা জেগে আছে কিনা। কৌতূহলী হয়ে পিয়াসা এবার নিহারিকার হাত ধরে টান দিল, তবুও জেগে উঠল না নিহারিকা। বিষয়টাই ভীষণ অবাক হলো পিয়াসা। কোমরে হাত গুজে এসে হতভম্ব গলায় বলল, এই মেয়ে কি নেশা ভান করে নাকি? মরার মতো এভাবে ঘুমোচ্ছে কেন? তাকে কেউ টেনে নিয়ে গেলেও তো সে টের পাবে না। এতটুকু বলেই পিয়াসা পা টিপে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। বেডের কার্নিশে হেলান দিয়ে বসে আছে নিহাল, মাথায় হাত তার। কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তিত সে, যা তার মুখভঙ্গি দেখে ভালোই বোঝা যাচ্ছে। অমনি পিয়াসা দরজা ঠেলে রুমে ঢুকলো। পিয়াসা খড়খড়ে গলায় নিহালের দিকে প্রশ্ন ছুড়ল, আগামী সপ্তাহে আমাদের রিসেপশন, অথচ এই বিষয় নিয়ে এখনো কারো আলোচনা হলো না। অ্যারেঞ্জমেন্ট করবেন কখন? সময় তো বেশি নেই। স্থির গলায় নিহাল প্রত্যুত্তরে পিয়াসাকে বলল, কাল কথা হবে এই বিষয় নিয়ে। দেখলে না নিহারিকা ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে তো কি হয়েছে? বাড়িতে কি আর কোনো মুরব্বি নেই? এখানে নিহারিকাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? কারণ নিহারিকাও এই বাড়ির একজন সদস্য, শুধু সদস্যই না, একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো বলি, যখন তার বিয়ে হয়ে যাবে তখন কি তাকে শ্বশুর বাড়ি থেকে ডেকে আনবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য? হ্যাঁ, আনবো। প্রয়োজনে তাকে ডেকেই আনবে। এই বিষয় নিয়ে আর কোনো কথা না বললে আমি খুশি হব। রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। রাগে ফোঁসফোঁস করে পিয়াসা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নিহারিকার প্রতি দিন দিন তার ক্ষোভ বাড়ছে। তার চেয়ে নিহারিকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাই হলো তার সবচেয়ে অপছন্দের কারণ। কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে এলো পিয়াসা। মুখ মুছতে মুছতে সে গভীর চিন্তায় ডুবে থাকা নিহালকে বলল, আচ্ছা শুনুন, রিসেপশনের বিষয়টা কিন্তু ফোনে আমার বাবা মাকে বললে হবে না। তাদের বাসায় গিয়ে তাদের দাওয়াত করে আসতে হবে। বিষয়টা মাথায় রাখবেন। এই বিষয় নিয়ে আমাকে কোনো জ্ঞান দিতে হবে না তোমার। কাল সন্ধ্যার দিকে আমরা ওই বাড়িতে যাব, সরাসরি তাদের সাথে কথা বলে আসবো।
খুশিতে গদগদ হয়ে পিয়াসা পাশ ফিরে নিহালের পাশে শুয়ে পড়ল। চোখ বুঝতেই সে ঘুমিয়ে পড়ল। কপাল থেকে হাত সরিয়ে নিহাল একবার আচ্ছন্ন দৃষ্টিতে পিয়াসার দিকে তাকালো। মুহূর্তেই পিয়াসার থেকে চোখ সরিয়ে নিহাল কপালটা ঘষতে লাগলো। দুশ্চিন্তাগ্রস্ত গলায় সে মিনমিনিয়ে বলল, নিহারিকার ব্যাপারটা বুঝলাম না। তার চোখের দিকে তাকিয়ে আমার কিছু সুবিধার মনে হলো না। ঘুম থেকে তো এমন হওয়ার কথা না। তবে কি আমি কাজের স্ট্রেস থেকে বেশি চিন্তা করে ফেলছি, যার ফলে সবকিছুই আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে? নিজেকে কিছুটা রিল্যাক্স করে নিহাল উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বাজছে। কিছুক্ষণের মধ্যে তার চোখেও ঘুম নেমে এলো। রাত জেগে রূপাল বাড়ির ছাদে দাঁড়িয়ে স্মোকিং করছে। ছাদের রেলিং ঘেঁষে তীব্র অস্থিরতা নিয়ে সে কেবল নিজেকে নিজে প্রশ্ন করছে, রাগের চোটে এ কি করে ফেললো সে? সরাসরি চুমু খেয়ে দিল নিহারিকার গালে। ভীষণ অনুতাপ বোধ কাজ করছে তার মধ্যে। পরবর্তী নিহারিকার মুখোমুখি সে দাঁড়াবে কি করে তা নিয়েও কঠিন প্রশ্ন ঘুরছে তার মাথায়। প্রতিশোধ নিতে গিয়ে নিজেই অনুসূচিত হয়ে যাবে তা ঘোড়াক্ষরেও ভাবতে পারেনি রূপল। নিশ্চয়ই তার প্রতি নিহারিকার মনে এখন খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এসব ভাবতেই যেন রূপলের মাথাটা ফট করে ধরে গেল। হাতে থাকা সিগারেটটি সে ছুঁড়ে ফেলে দিল। মৃদু চিৎকার করে বলল, শিট, আমি তাকে দুটো হুমকি না দিয়ে কিস করতে গেলাম কেন? কোন লজিকে আমি তাকে কিস করলাম? নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে এখন। নেক্সট টাইম আমি তার মুখোমুখি দাঁড়াবো কিভাবে, আর সেই বা আমাকে কিভাবে নেবে? নিজের গালে এখন নিজেরই চড় মারতে ইচ্ছে করছে। সামনের চুলগুলো টেনে ধরে রূপাল বিধ্বস্ত অবস্থায় ছাদে কিছুক্ষণ পায়চারি করলো। অতঃপর কিছু একটা ভেবে সে প্যান্টের পকেট থেকে ফোনটি বের করে নিহারিকার নাম্বারে ডায়াল করলো। অমনি ওই পাশ থেকে নিহারিকার সঙ্গে সঙ্গেই কলটি তুলল। রূপালকে সম্পূর্ণ অবাক করে দিয়ে নিহারিকা ভয়ে কাঁদতে কাঁদতে আলু থালু গলায় বলল, আমি আর পারছি না রূপল, মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। প্লিজ হেল্প মি রূপল, প্লিজ। হতবিহ্বল হয়ে রূপল ধীর হয়ে দাঁড়িয়ে রইল। মাথা কাজ করছিল না তার। নিহারিকা এসব কি বলছে, কেন বলছে, কি হলো তার? কণ্ঠস্বর শুনে তো এমন মনে হচ্ছে না সে মজা করছে। তবে কি তার সাথে সাংঘাতিক কিছু হয়েছে? অস্থির হয়ে রূপল প্রশ্ন ছুড়ল, হোয়াট? কোথায় আপনি? বাবার বাসায়। লোকটা আমাকে রুম থেকে বের হতে দিচ্ছে না রূপল, কেউ আমার চিৎকারও শুনতে পারছে না। প্লিজ আপনি আসুন, মা বাবা ভাইয়া ভাবিকে বলুন আমাকে বাঁচাতে, আমার খুব ভয় করছে। নিহারিকার আতঙ্কিত কথাবার্তা শুনে রূপল মরিয়া হয়ে উঠল। আর একদণ্ড ছাদে না দাঁড়িয়ে থেকে সে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। ফোনে থাকা ঘাবড়ানো নিহারিকাকে শান্ত স্বরে বলল, এই নিহু, আপনি প্লিজ শান্ত হন, আমি আসছি, কিছু হবে না আপনার। বলেই রূপল কলটি কেটে দিল। ঝড়ের বেগে বাসা থেকে বের হয়ে সে তার বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। নিহালের নাম্বারে লাগাতার কল করতে লাগলো সে, তবে ওই পাশ থেকে কেউ কলটি তুলল না। বিরক্ত হয়ে রূপল বাইকটি ফুল স্পিডে ছেড়ে বলল, ড্যাম ইট, জিজু কলটা কেন তুলছে না? পিয়াসার নাম্বারে কল দেওয়ার পরেও ওই একই অবস্থা হলো। কলটি বেঁচে যাওয়ার পরেও ওই পাশ থেকে কেউ কলটি তুলল না। ওই বাড়ির আর কারো নাম্বার রূপলের কাছে না থাকায় রূপল আর কাউকে কল করতে পারল না। এভাবে কাজ হবে না, তাই রূপল জীবনের ঝুঁকি নিয়ে বাইকের স্পিড যতটা সম্ভব বাড়িয়ে দিল। গভীর রাত তখন। রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় রূপল অনায়াসেই দুর্ঘটনার সম্ভাবনা এড়িয়ে বাইকটা টান দিয়ে কোনো রকমে নিহারিকাদের বাড়ির সামনে এসে পৌঁছলো। বাড়ির মেইন গেট যদিও ভিতর থেকে তালাবদ্ধ ছিল, তবে এই মুহূর্তে রূপল গেট টপকে বাড়ির ভিতরে ঢুকে গেল। হাতের কিছু কিছু জায়গায় গেটের ধারালো অংশ লেগে হাত কেটে গেছিল তার। টপ টপ করে রক্ত ঝরছিল হাতের ফিনকি বেয়ে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রূপলের। নিহারিকার অসহায়ত্বে ভরা সেই আকুতি মাখা কণ্ঠ রূপলের কর্ণকুহরে বারংবার প্রতিধ্বনিত হচ্ছিল। নিজেকে সামলাতে পারছিল না সে। নিহারিকাকে রক্ষা করাই এখন তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো। রূপল আদতেই এখন নিজের মধ্যে নেই।
কোনো সে টানে সে এত মরিয়া হয়ে উঠল তা এখন তার ভাবনার অতীত। বাড়ির সদর দরজাও ভিতর থেকে লক করা ছিল। অস্থির হয়ে রূপল সদর দরজায় ক্রমাগত টোকা মারতে লাগলো, পিয়াসার নাম ধরে ডাকতে লাগলো। এতেও কাজ হলো না বলে রূপল শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে বাড়ির সদর দরজায় জোরে এক লাথি মারল। রূপালের বিধ্বংসী চিৎকার এবং দরজায় লাথ পাওয়ার শব্দ পেয়ে নেহাল ঘুম ভেঙে তাড়াহুড়ো করে উপরের তলা থেকে দৌড়ে নিচতলায় নেমে এলো। বাড়ির সবাইও এতক্ষণে নিচে চলে এলো। ক্ষিপ্ত হয়ে নিহাল সদর দরজাটি খুলতেই বিপর্যস্ত অবস্থায় রূপালকে দেখতে পেল। অমনি নিহাল তাজ্জব হয়ে রূপালের দিকে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার রূপল, তুমি এত রাতে? রসকসহীন গলায় রূপল তার জিজুকে বলল, কি খেয়ে ঘুমান আপনারা? হ্যাঁ, কখন থেকে কল করছিলাম আপনাদের, দরজা ধাক্কাচ্ছিলাম, শুনেননি কেন? প্রত্যুত্তরে নিহালকে কিছু বলার সুযোগ দিল না রূপল। দৌড়ে এসে বাড়ির দোতলায় উঠে গেল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে রূপলের কাজকর্ম দেখছিল। নিহালও এবার অস্থির হয়ে রূপলের পিছু পিছু নিহারিকার রুম অব্দি চলে গেল। ড্রিম লাইট চলছে রুমে, পুরো ঘর এলোমেলো হয়ে কাপড় চোপড় এদিক ওদিক ছিটিয়ে যাচ্ছে। বিছানার একপাশে বসে নিহারিকা হাঁটুর উপর মাথা ঠেকিয়ে ভয়ে কাঁপছে আর আবল তাবল কি যেন বিড়বিড় করে বলছে। পুরো রুম জুড়ে ভয়ঙ্কর একটি পরিবেশ বিস্তরণ করছে। ভীত সন্ত্রস্ত হয়ে রূপল এবং নিহাল ধীর পায়ে হেঁটে নিহারিকার কাছে এগিয়ে গেল। অমনি নিহারিকা মাথা তুলে তার আগুন ছড়া দৃষ্টিতে রূপাল এবং নিহালের দিকে তাকালো। চোখে মুখে তার ঘোর আতঙ্ক কাজ করছে, চোখ থেকে টলটলিয়ে জল পড়ছে, ঘেমে নিয়ে একাকার, শ্বাস প্রশ্বাস খুব দ্রুত বেগে ওঠানামা করছে। হুট করে সে সামনে থাকা রূপালের হাতটি টেনে ধরলো, বিচলিত গলায় বলল, প্লিজ হেল্প মিস্টার রূপল, লোকটা আমাকে মেরে ফেলবে। ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল নিহাল, নিস্তব্ধ নির্বিকার। নিহারিকার কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না সে। নিহারিকার এই করুণ অবস্থা দেখে রূপল কেমন যেন অন্যরকম হয়ে গেল, নরম হয়ে এলো সে। এই অবস্থায় নিহারিকাকে কোনো প্রশ্নে চড়াতে চাইল না রূপল, বরং নিহারিকার সব কাল্পনিক চিন্তাধারা বিশ্বাস করে নিল। বিচার বুদ্ধি বিবেচনা ভুলে সে ঝট করে নিহারিকার হাতটা আঁকড়ে ধরল। শিথিল দৃষ্টিতে নিহারিকা দিকে তাকালো। নিহারিকার ভরসা অর্জন করে সে বিনা দ্বিধায় নিহারিকার গালে হাত রাখলো। অমনি নিহারিকার চোখ থেকে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল রূপলের হাতে। নিহারিকাকে শান্ত করার জন্য রূপল এবার নিহারিকার মাথায় আলতো হাত বুলালো, শান্ত স্বরে বলল, বি কুল দিহু, আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, প্লিজ ট্রাস্ট মি। রূপলের বিশ্বস্ত ও শিথিল দুচোখের দিকে তাকিয়ে নিহারিকা হঠাৎ মাথা ঘুরিয়ে রূপলের বুকে এসে লুটিয়ে পড়ল। এই মুহূর্তে পিয়াসা, মার্জিনা বেগম ও আফজাল হকও ছুটে এলেন নিহারিকার রুমে। রূপলের বুকে শায়িত অবস্থায় নিহারিকাকে দেখা মাত্রই ফট করে পিয়াসার মাথাটা গরম হয়ে গেল। আগ্রাসী দৃষ্টিতে এসে পেছন থেকে রূপলের দিকে তাকালো। পরিস্থিতি খারাপের দিকে অগ্রসর হচ্ছে ভেবে নিহাল ঝট করে রূপলের বুক থেকে নিহারিকাকে টেনে এনে তাকে বিছানায় শুইয়ে দিল। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। নিহাল যে বিষয়টা স্বাভাবিকভাবে নিবে, পিয়াসা ঠিক এই জিনিসটাকেই অস্বাভাবিকভাবে নিবে তা নতুন করে জানার কিছু নয়। হাঁটু মুড়ে নিহাল ফ্লোরে বসলো। উদ্বিগ্ন হয়ে সে জ্ঞান শূন্য নিহারিকার মাথায় হাত বুলিয়ে পড়ল, কি থেকে কি হয়ে গেল রে বোন, আমার মাথায় তো কিছুই কাজ করছে না। নিহারিকার এই শোচনীয় অবস্থা দেখে মার্জিনা বেগম এবার কান্না জুড়ে দিলেন। ছুটে এসে তিনি নিহারিকার পাশে বসলেন। আফজাল হকের দিকে তাকিয়ে তিনি আহাজারি গলায় বললেন, কি হলো মেয়েটার? প্লিজ তুমি এখনই ডক্টর ডেকে আনো, সন্ধ্যার পর থেকে আমার মেয়েটা কেমন করছে। আফজাল হক এবার মরিয়া হয়ে উঠলেন কল করে ডক্টরকে বাড়িতে ডেকে আনতে। তখনই রূপল আফজাল হককে থামিয়ে দিল। নম্র এবং সুস্থির গলায় আফজাল হককে বুঝিয়ে বলল, আঙ্কেল প্লিজ, এখন কোনো ডক্টর ডাকার প্রয়োজন নেই। কাল না হয় জিজু একবার সময় করে নিহারিকাকে মেডিকেলে নিয়ে যাবে। আমার মনে হচ্ছে না বাড়ির ডক্টর এই মুহূর্তে নিহারিকাকে ভালো করে চিকিৎসা করাতে পারবে বলে। নেহালও এখন রূপলের কথায় একমত পোষণ করলো। চিন্তিত গলায় সে তার বাবাকে বলল, হ্যাঁ বাবা, রূপল ভুল কিছু বলেনি।
আমার মনে হচ্ছে না এই বিষয়টা খুব নর্মাল, সিরিয়াস কিছু মনে হচ্ছে। সন্ধ্যার পর থেকেই আমি নিহারিকার হাবভাব নোটিস করছিলাম। কাল অফিস মিস করে হলেও আমি বোনকে নিয়ে মেডিকেলে যাব, প্রয়োজনে রূপলকেও আমাদের সাথে নিয়ে যাব। কি রূপল কাল সময় দিতে পারবে আমাকে? অবভিয়াসলি জিজু, ওয়াই নট। হসপিটালে পৌঁছে একটা কল করবেন, জাস্ট আমি হাজির হয়ে যাব। রূপলের ভালো মানুষই পিয়াসার একদমই পছন্দ হচ্ছে না। রাগে রিরি করছে সে, আর সুযোগ খুঁজছে কখন সে রূপলকে একান্তে পাবে। অজ্ঞান হয়ে থাকা নিহারিকার দিকে একবার ধীর দৃষ্টিতে তাকিয়ে রূপল জায়গা থেকে উঠে গেল এবং জোরপূর্বক হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমি এখন আসি তাহলে। নিহারিকাকে এই মুহূর্তে ডাকার কোনো প্রয়োজন নেই, তাকে বরং ঘুমোতে দিন, আর অবশ্যই তার যত্ন নেবেন। ভরাট গলায় তখনই মার্জিনা বেগম রূপলকে কৃতজ্ঞতার স্বরে ডেকে বললেন, রূপল বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার জানা নেই। তুমি না থাকলে হয়তো আমরা জানতেও পারতাম না যে আমার মেয়েটা একা রুমে থেকে এতটা কষ্ট পাচ্ছে। এখানে তো আপনাদের কোনো দোষ নেই আন্টি। সারাদিনের ক্লান্তি শেষে আমরা রাতটাই তো সময় পাই একটু ঘুমানোর জন্য। এই সময় গভীর ঘুমে থাকাটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে আন্টি, আমি আসছি। প্রস্থান নিল রূপল। নিহাল পুনরায় রূপলকে পিছু ডেকে বলল, হাত থেকে রক্ত পড়ছে রূপল, কাটা জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে নিও। আর তোমাকে যে আমি তুমি তুমি করে ডাকি, তুমি মাইন্ড করো না তো? আরে না জিজু, বয়সে আমি আপনার ছোট, নাম ধরে তুমি তুমি করে ডাকতেই পারেন, ইটস কুল। ওকে, আর যা বললাম হাতে ওষুধ লাগিয়ে নিও। মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে রূপল রুম থেকে বের হয়ে গেল। অমনি আগে থেকেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা পিয়াসা রূপলের মুখোমুখি দাঁড়ালো। বুকের উপর দুহাত গুজে রূপলকে শাসিয়ে বলল, এসব কি ভাইয়া? তুমি এত রাতে এই বাড়িতে কি করছো? আর কেনই বা এলে এই বাড়িতে? নিশ্চয়ই নিহারিকা তোমাকে কল করে এনেছে। পিয়াসার গা জ্বলা কথাতেও শান্ত রইল রূপল, বরং ধীর স্থির গলায় সে পিয়াসাকে বুঝিয়ে বলল, নিহারিকা নয়, বরং আমি নিহারিকাকে কল করেছিলাম, সেই হিসেবেই জানতে পারা সে ঠিক নেই। কেন কেন? এত রাতে তুমি নিহারিকাকে কেন কল করতে গেলে? বয়সে তুই আমার ছোট পিয়াসা, তাই তুই যখন তখন আমার উপর হুটহাট প্রশ্ন তুলতে পারিস না। যা এখন রুমে যা, ননদের সেবা কর। তুমি কি ভেবেছো ভাইয়া আমি কিছু বুঝি না? কেন তুমি নিহারিকার পেছনে এত ঘুরঘুর করছো? আমি সব বুঝি। ওকে, কি বুঝিস বল? আমিও জানতে চাই কেন আমি তার পিছনে এত ঘুরঘুর করছি। তুমি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছো ভাইয়া, যা তোমার চোখ মুখ দেখলেই স্পষ্ট বোঝা যায়। কেন বুঝতে পারো না তুমি ভাইয়া? সে তোমার যোগ্য নয়। ও রিয়েলি? আমি সত্যি তার প্রেমে পড়ে গেছি? তুই না বলে তো বুঝতেই পারতাম না। ব্যঙ্গ করে রূপল পিয়াসাকে কথাগুলো বলল। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে এসে পিয়াসার দিকে তাকালো। শার্টের হাতা ভাঁজ করে চোয়াল উঁচিয়ে পড়ল, যত সব ফালতু কথা তোর, যা সামনে থেকে সর, ননদের সেবা কর, সংসারে মন দে। হনহনিয়ে রূপল পিয়াসার সামনে থেকে প্রস্থান নিল। বেকুব হয়ে পিয়াসা রূপলের যাওয়ার পথে তাকিয়ে রইল। মুখটা হাঁ করে সে নির্বোধ গলায় নিজেই নিজেকে প্রশ্ন করল, ভাইয়া কি সত্যিই নিহারিকার প্রেমে পড়েনি? তবে কি আমি একটু বেশি বেশি ভাবছি? কিছুক্ষণের মধ্যেই রূপল বাড়ি ফিরে গেল। বাইকের চাবিটা টেবিলের ওপর রেখে সে রুমের এসিটা ছেড়ে দিল। ঘামে ভেজা ক্লান্ত শরীর থেকে শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিল। ডান হাত থেকে গড়িয়ে পড়া রক্তগুলো সে বাঁ হাতের দ্বারা মুছে নিল। অস্থির হয়ে সোফায় হেলান দিয়ে বসলো। চোখ বুজে সে কিছু অমীমাংসিত গভীর ভাবনায় ডুব দিল। একটু আগের দেখা নিহারিকার সাথে সে অতীতের দেখা নিহারিকার যোগ বিয়োগ করতে লাগলো। নিহারিকাকে মোটেও তার স্বাভাবিক মনে হচ্ছে না। খুবই চুপচাপ ভাবে কিছু একটা ঘটছে নিহারিকার সাথে। খুব চুপচাপ ভাবে কিছু একটা ঘটছে নিহারিকার সাথে, যা কেউ টেরই পাচ্ছে না। একে একে আগের কথাগুলো মনে পড়তে লাগলো রূপলের। সেই স্কুটি থেকে শুরু থেকেই ফেক কল, এমনকি আজকের ঘটনাটিও। সবকিছু একসাথে মিলাতে গিয়ে রূপল মহা বিভ্রাটে তলিয়ে গেল। এই সময়টাতে এসে নিহারিকার একটা কথাও তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে না। তবে নিহারিকার মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, যা ভেদ করতে হলে রূপলকে সরাসরি নিহারিকার মুখোমুখি হতে হবে। হুমকি ধামকি দিয়ে হোক বা বুঝিয়ে শুনিয়ে হোক, নিহারিকার কাছ থেকে সত্যিটা জানতে হবে। আর এসব ভাবতে ভাবতেই রূপল সোফার উপর ঘুমিয়ে পড়ল।
সেই ঘুম ভাঙল তার পরের দিন সকাল ঠিক 10টায়, তাও আবার নিহালের অনেকগুলো কল পেয়ে। ফ্রেশ হয়ে রূপল গায়ে কোনো রকমে একটা শার্ট জড়িয়ে তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সকালের নাস্তা করার সময়টাও পেল না সে। বাইক নিয়ে ছুটল হসপিটালের দিকে। সময় মতোই রূপল হসপিটালে এসে পৌঁছলো। ডক্টরের চেম্বারের সামনে এসে রূপল দেখলো ব্লাড টেস্টের জন্য নিহারিকাকে ল্যাবে নেওয়া হচ্ছে। রূপল আসার উপস্থিতি টের পেয়ে নিহারিকা হুট করে পিছু ফিরে তাকালো, যেন তার আগে থেকেই জানা ছিল রূপল আসবে। ঢুলু ঢুলু চোখে এসে একবার রূপলের দিকে স্থির দৃষ্টিতে তাকানোর চেষ্টা করলো, তবে চোখ দুটো তার মিইয়ে আসছিল। রূপলকে বেশ অস্থির দেখা যাচ্ছে। রূপলের সেই অস্থিরতা নিহারিকার চোখ এড়ালো না। অমনি ডক্টররা নিহারিকাকে ল্যাবে ঢুকিয়ে নিল। ল্যাবের বাইরে দাঁড়িয়ে আছে নিহাল। রূপলকে দেখে সে স্বস্তি পেল। 2 কদম এগিয়ে এসে রূপল ব্যস্ত গলায় নিহালের দিকে প্রশ্ন ছুড়ল, কোথায় নিয়ে গেল ওনাকে? ব্লাড টেস্টের জন্য। ও, তাহলে আমরা ওয়েট করি। 2-1 ঘন্টা অপেক্ষা করার পর ব্লাড টেস্টের রিপোর্ট বের হলো। সেই রিপোর্ট নিয়ে ডক্টরের চেম্বারে রূপল এবং নিহাল ঢুকলো। নিহারিকাকে তারা বাইরে রেখে এলো। ডক্টরের সামনে চেয়ার টেনে বসলো দুজন। রিপোর্টটা হাতে নিয়ে ডক্টর সূক্ষ্ম দৃষ্টিতে রিপোর্টটি কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। রিপোর্ট থেকে চোখ সরিয়ে তিনি গম্ভীর দৃষ্টিতে নিহাল এবং রূপলের দিকে তাকালেন। ভাবুক গলায় প্রশ্ন ছুড়লেন, রোগী কি ড্রাগস নেয়? অমনি হতবাক হয়ে রূপল এবং নিহাল ডক্টরের দিকে তাকালো। অস্থির হয়ে নিহাল ডক্টরকে পাল্টা প্রশ্ন ছুড়ে পড়ল, মানে রক থেকে ড্রাগস পাওয়া গেছে? তাও আবার খুবই হাই পাওয়ারের ড্রাগস, যা মুহূর্তেই একজন মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে, তার মস্তিষ্কে অটোমেটিক্যালি কাবু করে ফেলে। তখন কাল্পনিক চিন্তাধারা তার মাথায় ঘুরতে থাকে। দিন কি দিন তাকে ড্রাগস অ্যাক্সিডেন্ট করে ফেলে। তখন রোগী নিজের মানসিক টর্চার করতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আবার তা শারীরিক টর্চারেও পরিণত হয়। কিন্তু আমার বন্ধু ড্রাগস নেয় না ডক্টর, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। অমনি রূপল ইশারায় নিহালকে থামিয়ে দিল, তাকে চুপ থাকতে বলল। গলা ঝাঁকিয়ে রূপল শান্ত গলায় ডক্টরকে বলল, আচ্ছা ডক্টর, এখন এর থেকে বের হয়ে আসার উপায়টা কি? ড্রাগস নেওয়া বর্জন করতে হবে। যদিও এই প্রথমবার ড্রাগস নিচ্ছে সে, খেয়াল রাখবেন যেন পরবর্তীতে সে আবার ড্রাগস না নেয়। এছাড়াও আমার একটা ইনজেকশন পুশ করে দিব তাকে, যেন ড্রাগসের প্রভাব তার শরীরে না টিকে। ওকে ডক্টর, আপনি আপনার চিকিৎসা চালিয়ে যান, আমরা রোগীকে শোধরানোর চেষ্টা করব। এই বলে নিহালকে নিয়ে রূপল ডক্টরের চেম্বার থেকে বের হয়ে গেল। নিহাল তো রেগে মেগে ফায়ার। রুডো গলায় সে রূপলের দিকে প্রশ্ন তুলে বলল, ডক্টরকে তুমি এসব কি বললে রূপল? আমার বোন ড্রাগস নেয়? আর ইউ ম্যাড? নিহালের রাগ হওয়ার যুক্তিসম্মত কারণ রূপল বুঝতে পারল, তাই সে নিহালকে শান্ত করার চেষ্টা করল। স্থির গলায় নিহালকে বুঝিয়ে বলল, দেখুন জিজু, পরিস্থিতি সামলানোর জন্য অনেক সময় অনেক কিছু ছাড় দিতে হয়। কিছু কিছু জায়গায় মিথ্যে বলতে হয়, কিছু গোপন সত্য লুকিয়ে রাখতে হয়, অনেক কিছু আবার সঠিক সময়ে হাতে ছেড়ে দিতেও হয়। আমি জানি আপনার বোন ড্রাগস নেয় না, তবে কেউ হয়তো তার অজান্তে তাকে ড্রাগস দিয়েছে। তাই এই বিষয়টা আমাদের আগে ক্লিয়ার করতে হবে। এর জন্য আমাদেরকে নিহারিকার মুখোমুখি হতে হবে। এই কয়েকদিনে সে কোথায় গিয়েছে, কার সাথে মিশেছে, কি খেয়েছে, সব পার্ট বাই পার্ট আমাদের জানতে হবে। ডক্টরের কাছে তো এত কিছু খুলে বলা যাবে না, তাই আমি বলেছিলাম আপনাকে বিষয়টা এড়িয়ে যেতে। রূপলের উপস্থিত বুদ্ধি মন্দ মনে হলো না নিহালের কাছে। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে পরিস্থিতি কন্ট্রোল করার গুণ অবশ্যই আছে রূপলের মধ্যে। দীর্ঘশ্বাস ছাড়ল নিহাল। রূপলের কথা মেনে নিল সে। এর মধ্যেই নিহারিকাকে কেবিনে নিয়ে ডক্টর একটি ইনজেকশন পুশ করে দিল। ঘণ্টাখানেকের মধ্যেই তারা হসপিটাল থেকে বের হয়ে গেল। অফিস থেকে 2 ঘন্টার জন্য ছুটি নিয়েছিল নিহাল। অফিসের কাজের চাপ ইদানিং বেড়েই চলেছে, তাই সে চেয়েও গোটা দিনের জন্য অফিস থেকে ছুটি নিতে পারছে না। সেজন্যই নিহাল রূপলের কাছে নিহারিকার দায়িত্ব দিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
দুপুর 12টা তখন। নদীতে পা ঝুলিয়ে বসে পানি নিয়ে খেলছে নিহারিকা। ঠোঁটের কোণে তার প্রাণোচ্ছল হাসি বেশ চনমনে দেখাচ্ছে তাকে। নেশাগ্রস্ত ভাবটা প্রায় দূর হয়ে গেছে। আকাশ তখন মোটামুটি মেঘলা, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। দমকা হাওয়া উড়িয়ে দিচ্ছে নিহারিকার ওড়নার আঁচল। সেই আঁচল উড়ে এসে রূপলের চোখে মুখে পড়ছে। উদাসীন হয়ে রূপল পলকহীন দৃষ্টিতে নিহারিকার উচ্ছলতা দেখছে। নিহারিকাকে দেখতে এখন খুব শান্ত, স্থির এবং চিন্তা মুক্ত মনে হচ্ছে। এতদিন পর রূপল খেয়াল করলো হাসলে নিহারিকার বাগালে টোল পড়ে। এতে যেন তার হাসির সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। চোখ দুটো খারাপ না নিহারিকার, বড় বড় টানা চোখ, চোখের পাপড়িও ঘন কালো। আলাদাভাবে কাজল না পড়লেও চলে। মুখটা তার লম্বাকৃতির হলেও গাল দুটো ফুলকা লুচির মতো, যে কারো টেনে দিতে ইচ্ছে করবে। পানি নিয়ে খেলার সময় এক ছোটা জল এসে রূপলের চোখের পাপড়িতে পড়ল। অমনি রূপল তার ধ্যান ভেঙে নড়েচড়ে স্বাভাবিক হলো। আবারও সে নিহারিকার দিকে মনোযোগ দিল। মন মেজাজ বেশ ভালো দেখাচ্ছে নিহারিকার। এখানে অনায়াসেই তার ভিতর থেকে কথা বের করা যাবে। মোক্ষম সুযোগ পেয়ে রূপল গলা ঝাঁকিয়ে নিহারিকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। অমনি নিহারিকা হেসে হেসে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল,